একটি মৃতদেহকে পাহারা দেওয়ার জন্য একজনকে নিয়ে আসা হয়, কারণ স্থানীয়রা মনে করে এটা না করলে অশুভ আত্মা লাশের উপর ভর করতে পারে। কিন্তু লোকটি জানত না এখানে তার জন্য কি অপেক্ষা করছে। এক প্রাচীন রহস্যময় অশুভ আত্মা এখানে চলে আসে। অন্ধকার ঘর, নিঃশব্দ রাত, আর এক মৃতদেহের পাহারাদার। আজকের সিনেমার নাম দ্য ভিজিল। এটা শুধু একটা সিনেমা নয়, এটা এক ভয়াবহ অভিজ্ঞতা, যেখানে অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে ভয়ানক এক পিশাচ। সবাই নড়ে চড়ে বসুন, কারণ এই ভয় থেকে পালানোর কোনো পথ নেই। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতেই আমাদেরকে একটি জেউইশ ইহুদি ট্রেডিশন দ্য ভিজিলের ব্যাপারে দেখানো হয়। প্রচলিত ট্রেডিশন অনুযায়ী কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাকে কবরস্থ করার আগ পর্যন্ত প্রপার একটি রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাখতে হয়, যাতে তার শরীরের ওপর কোনো ধরনের ডিমন বা অশুভ প্রভাব পড়তে না পারে। এই কাজে পুরুষ বা মহিলাদের রাখা হয়, যাদেরকে সোমার বলা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সোমার মৃত ব্যক্তির ফ্যামিলি মেম্বারদেরকে রাখা হয়, কিন্তু মৃত ব্যক্তি যদি কোনো ফ্যামিলি মেম্বার না থাকে, সেক্ষেত্রে তার বন্ধু বা প্রতিবেশীর কাউকে সোমার করা হয়ে থাকে, কিন্তু তাকে অবশ্যই জেউইশ হতে হবে। এরকম অবস্থায় অনেকেই এই কাজটি টাকার বিনিময়ে করে থাকে। তখন কমিউনিটির লোকজন তাকে এই টাকাটা দিয়ে দেয়। তারপর গল্পের শুরুতেই আমাদেরকে কিছু জেউইশ মেম্বারদেরকে দেখানো হয়, যারা কিনা ধর্মীয় সমস্ত নিয়মকানুন উপেক্ষা করে নিজেদের মতো করে মডার্ন জীবনযাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গ্রুপের লিডারের নাম হচ্ছে লাজের। তাদের গ্রুপে ইয়াকুব নামে একটি ছেলে নতুন মেম্বার হিসেবে যোগ দিয়েছে। ইয়াকুব গ্রুপের একটি মহিলা মেম্বারের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল। তাকে নার্ভাস হতে দেখে সারা নামে সেই মেয়েটি তার মোবাইল নাম্বার ইয়াকুবের ফোনে সেভ করে দেয়। মিটিংয়ের শেষে ইয়াকুবের কাজিন রেপ সুলেম তার সাথে দেখা করতে আসে। নাজাত তখন সুলেমকে এখানে এসে তাদের গ্রুপের মেম্বারদেরকে হ্যারাস করতে মানা করে দেয়। সুলেম তখন ইয়াকুবকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে ইয়াকুবকে বলে, তোমার জন্য একটি সোমারের কাজ আছে। আমাদের কমিউনিটির মেম্বার মিস্টার লিডব্যাক মারা গিয়েছে। আসলে সে আমাদের কমিউনিটির অনেক সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন। তিনি একজন অ্যাওয়ার্ড উইনিং সার্ভাইভাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে এসে সেটেল হয়েছেন। তার পরিবার বলতে শুধু তার স্ত্রী রয়েছে, যে কিনা অসুস্থ। তাই এই কাজটি তোমাকে দেয়া হচ্ছে, আর এর জন্য তোমাকে বেশ অনেক টাকাই দেওয়া হবে। তবে তোমার আগে অন্য একজনকে সোমারের কাজ দেওয়া হয়েছিল, কিন্তু সে কাজ ছেড়ে পালিয়ে গিয়েছে। ইয়াকুবের এখন টাকার প্রয়োজন, আর সোলেম এ কথাটা খুব ভালো করেই জানত। তাই সে সকাল পর্যন্ত পাহারা দেওয়ার জন্য তাকে $300 পর্যন্ত অফার করে। প্রথমে ইয়াকুব মানা করে দেয়, কারণ সে তার ধর্ম ছেড়ে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো টাকা না থাকায় শেষ পর্যন্ত সেই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা মিস্টার লিডব্যাকের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা মিস্টার লিডব্যাকের লাশটি দেখতে পায়। পাশেই তার স্ত্রী মিসেস লিডব্যাক বসেছিল। তাকে দেখে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল, যেন সে তার স্বামীর মৃত্যু সাধারণভাবে মেনে নিয়েছে। এখানে তাদের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ ছিল না। সেখানে মিসেস লিডব্যাক ইয়াকুবকে দেখে বলে, এই সোমারকে দিয়ে কাজ হবে না, কারণ সে এই কাজের যোগ্য নয়। রেপসুলেম তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ছেলেটি তার পরিচিত এবং দক্ষ একজন সোমার। এর আগেও সে অনেকবার সোমারের দায়িত্ব পালন করেছে, কিন্তু তারপরেও মিসেস লিডব্যাক ছেলেটিকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে। তারপর সে গুনগুনিয়ে কিছু একটা বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। সোলেম ইয়াকুবকে বোঝায় যে স্বামীর মৃত্যুতে বর্তমানে সে মানসিক ভারসাম্য হারিয়েছে। সোলেম তখন ইয়াকুবকে বলে, মাত্র 5 ঘন্টার ব্যাপার, সকাল হতে দাফন করার লোকজন চলে আসবে, আর আমার বাড়ি কাছাকাছি আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আসতে পারো। এবং সকালে তাদের সাথে জানাজার দোয়ায় শরীক হওয়ার কথাও বলে। কিন্তু ইয়াকুবের এই ব্যাপারগুলো ভালো লাগছিল না। তাই সে জানিয়ে দেয়, আমি এখানে টাকার জন্য এসেছি। আমার কাজ শেষ করেই সকালে আমি এখান থেকে চলে যাব, আর আমার মনে হয় না এর মাঝখানে এখানে কোনো সমস্যা হবে। এই কথা শুনে সোলেম ইয়াকুবকে রেখে সেখান থেকে চলে যায়। একা বসে ইয়াকুবের সময় কাটছিল না, তাই সে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকে। কিছুটা সময় পার হওয়ার পর সে লক্ষ্য করে ঘরে কিছু অস্বাভাবিক গতিবিধির সৃষ্টি হয়েছে, যেমন সিলিংয়ের উপর থেকে আসতে থাকা অদ্ভুত রকমের আওয়াজ। ভয় পেয়ে সে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু সে যেহেতু ধর্মের পথ থেকে সরে এসেছিল, তাই সে মন থেকে প্রার্থনা করতে পারছিল না। প্রচণ্ড ভয় নিয়ে সে লাশটির দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল যেন লাশটি এখনই উঠে বসবে। তখনই সে পাশের একটি চেয়ার নড়ে ওঠার শব্দ শুনতে পায়। সেদিকে তাকিয়ে ইয়াকুব একটি অবয়বকে দেখতে পায়। মানুষের মতো দেখতে ছায়ামূর্তিটি অন্ধকারের ভেতর দাঁড়িয়ে ঘাড় নাড়াচ্ছিল। ইয়াকুব প্রচণ্ড ভয়ে দ্রুত ফোনের টর্চ লাইটটি জ্বালিয়ে সেখানে দেখার চেষ্টা করে, কিন্তু আলো জ্বালানোর পর সেখানে সে কিছুই দেখতে পায় না। তখন তার হাত থেকে বইটি পড়ে গিয়ে সেখান থেকে মিস্টার লিডব্যাকের একটি ফ্যামিলি ছবি বেরিয়ে আসে, যেখানে তাদের পরিবারের পেছনে
একটি কালো ছায়ামূর্তির মতো কিছু একটা দেখা যাচ্ছিল। তারপর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন মাত্র 12টা বাজে, আর অনেকটা সময় তার এখানে একা পার করতে হবে। এসব ভাবতে ভাবতে সে এখানে ঘুমিয়ে পড়ে। তখন সে একটি স্বপ্ন দেখে, যেখানে সে এবং তার ছোট ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে কিছু বকাটে ছেলে এসে তাদের উপর চড়াও হয়ে তাদেরকে নিয়ে মজা করতে থাকে। ছেলেগুলোর মধ্যে থাকা একজন ইয়াকুবকে পেটাতে থাকে, আর সেই সময় তার ঘুম ভেঙে যায়। তখনই ইয়াকুবের মোবাইলে সারার একটি মেসেজ আসে। ইয়াকুব ফোনটি বের করতে গেলে তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, যেন তার হাতটি অবশ হয়ে গিয়েছে। কোনো মতে সে ফোনটি হাতে নিয়ে সারার সাথে চ্যাটিং করে সময় পার করতে থাকে। কিন্তু তখনই ঘরের ল্যাম্পলাইটটি ব্লিঙ্ক করতে শুরু করে, যে কারণে চ্যাটিং করতে অসুবিধা হওয়ায় ল্যাম্পটি বন্ধ করতে যাওয়ার সময় ফেটে যায়। তখন তার মোবাইলে আননোন নাম্বার থেকে একটি ভিডিও মেসেজ আসে, যেটা কিনা 10 মিনিট আগের একটা ভিডিও, যেখানে ইয়াকুব শুয়ে আছে। অর্থাৎ কেউ একজন তার ঘুমন্ত অবস্থার ভিডিও করে তাকে পাঠিয়েছে। ভিডিওতে সে দেখতে পায় মিসেস লিডব্যাক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এসব দেখে সে প্রচণ্ড ভয় পায়। তাই ইয়াকুব সিঁড়ির দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে মিসেস লিডব্যাক নিচে এসেছিল কিনা। তখন সে মোবাইলের দিকে তাকিয়ে দেখতে পায় ভিডিও মেসেজটি অটোমেটিক ডিলিট হয়ে গেছে। সে প্রচণ্ড ভয় পেতে শুরু করে। তখনই রান্নাঘর থেকে একটি শব্দ আসে। চেক করার জন্য তাকাতেই রান্নাঘরে সে দুটো কালো পা দেখতে পায়। পা দুটো ফ্লোরের সাথে নখ ঘষতে ঘষতে নখটি উঠিয়ে ফেলে। এতটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পরেও ইয়াকুব নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তখন সেখানকার লাইট জ্বলে ওঠে, আর তখনই তার সামনে পা দুটো অন্ধকারের ভেতর ঢুকে সে জিনিসটি গায়েব হয়ে যায়। এইসবে সে অনেক ভয় পেয়ে যায় এবং অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। এদিকে সে অনেকদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তাই সে দ্রুত তার ডক্টর মিস্টার কোলবার্গকে ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ না করায় ইয়াকুব সম্পূর্ণ ঘটনাটি ভয়েস মেল করে তাকে পাঠিয়ে দেয় এবং দ্রুত তাকে কল ব্যাক করার জন্য বলে। তার নিজের থাকা কিছু ওষুধ খাওয়ার জন্য সে রান্নাঘরে চলে আসে, কিন্তু তখনও সে অনবরত উপর থেকে অদ্ভুত রকমের শব্দ শুনেই যাচ্ছিল। ওষুধ খাওয়ার সাথে সাথে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করে। তখন তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায়। তখন ইয়াকুবের গলা থেকে ওষুধগুলো সহ কিছু অদ্ভুত জিনিস বেরিয়ে আসে। সে সময় মিসেস লিডব্যাক নিচে রান্নাঘরে চলে এসে রান্নাঘরের লাইটটি জ্বালিয়ে দেয়। তখন ইয়াকুব সেখানে আর কিছুই দেখতে পায় না। মিসেস লিডব্যাক তখন ইয়াকুবকে বলে, তোমার অনেক অতীত দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে। তোমার এখানে আসা ঠিক হয়নি। এই জায়গাটা মোটেও ভালো না। এমনকি আমি আমার সন্তানদেরও এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। তারা ভেবেছিল এটা হয়তো তাদের ভাগ্য ছিল, কিন্তু না, এর পেছনে অনেক কারণ রয়েছে। আমার স্বামী কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার সাথে জড়িয়ে আছে অনেক রহস্য। আমি এটাও জানি তার আত্মা খুব সহজে স্বর্গে যেতে পারবে না, বরং সবাইকে ভোগাবে। এসব বলেই সে মেঝেতে পড়ে থাকা কাচের টুকরাটি হাতে নিয়ে তার রুমে যেতে থাকে। তার হাত থেকে অনেক রক্ত পড়ছিল, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল ছিল না। কৌতূহলের বশে ইয়াকুব মিসেস লিডব্যাকের পিছু নিয়ে তার ঘরে চলে যায়। অন্ধকার ঘরের মধ্যে টিভিতে মিস্টার লিডব্যাকের ভিডিও চলছিল। ভালো করে লক্ষ্য করাতে ইয়াকুব দেখতে পায় পুরো রুম জুড়ে প্রচুর পেপার কাটিং লাগানো রয়েছে, আর চারদিকে মাছি ভ্যান ভ্যান করছে। ভিডিওটি একটি রিচার্জের ব্যাপারে ছিল, যেখানে মিস্টার লিডব্যাক ডিবুকের ব্যাপারে বলছিল। বিগত 25 বছর যাবৎ মিস্টার লিডব্যাক এই পিচাসের ব্যাপারে রিচার্জ করে যাচ্ছে। এটা এমন একটা প্রাচীন পিচাস যেটা মানসিকভাবে দুর্বল মানুষদেরকে নিজের শিকার বানায় এবং তাদের সাথে চিরজীবনের জন্য থেকে যায়। আর এমন একটা পিচাস তাকে নজিক ক্যাম্প থেকে প্রজেক্ট করেছিল। তিনি বহুবার এর থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিলেন। 10 বছর আগে সে মোসেস বিন সিমতফ এর একটি প্রাচীন তথ্য পেয়েছিলেন, যা অনুযায়ী এই ধরনের পিচাসকে একবারই মারা যায়। যেই রাতে প্রথম কেউ তাকে দেখবে তখনই তার মুখ জ্বালিয়ে দিতে হবে। এইভাবে এর থেকে বাঁচা সম্ভব। আর যদি সূর্য ওঠার আগে সে এটা করতে না পারে, তবে ডিবুক সারা জীবন তাকে প্রজেক্ট করে রাখবে। কোনোভাবেই সে এর থেকে নিস্তার পাবে না। একমাত্র তার মৃত্যু হলে ডিবুক তার পরবর্তী শিকার খুঁজবে। মিস্টার লিডব্যাকের মৃত্যুর পর পিচাসটি এমন একজনকে খুঁজে নেবে যে মানসিকভাবে দুর্বল এবং অতীত নিয়ে যে খুবই কষ্টে আছে। মিস্টার লিডব্যাক এই পিচাসের ব্যাপারে সমস্ত কিছু তথ্য দিয়ে গেছেন, কারণ ডিবুকটি যাকে পরবর্তী শিকার বানাবে সে যেন এই পিচাসটির কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারে। ইয়াকুব এসব দেখছিল। তখন তার নজর পড়ে পেছনে থাকা মিসেস লিডব্যাকের উপরে। সে খুবই সরু আওয়াজে কিছু বলছিল। ইয়াকুব টিভির সামনে গিয়ে তার লিপসিং করে। সেখানে সে বলছিল, পিচাসটি তোমার পেছনে আছে। আর ইয়াকুব যখনই পেছনে ঘুরে তাকায়, তখন উল্টো মাথাওয়ালা একটি পিচাস তার উপর আক্রমণ করে দেয়। ইয়াকুব দৌড়ে ওই রুম থেকে বের হয়ে আসে। তখন ইয়াকুবের ফোনে ডক্টর কোলবার্গের কল আসে। এবার ইয়াকুব তাকে সবকিছু বলছিল। ইয়াকুব কোলবার্গকে বলে সে আজ রাতে একটি সোমারের কাজ নিয়েছে
এবং তার সাথে অনেক অদ্ভুত রকমের জিনিস ঘটছে। সে মনে করে হয়তো তার মানসিক সমস্যা থাকার কারণে এই ধরনের হ্যালোসিলেশন হচ্ছে। ইয়াকুব আরও বলে এই বাড়িতে থাকা বৃদ্ধ মহিলাটি মাজিক নামে একটা পিশাচের উপর বিশ্বাস করে। ডাক্তার কোলবার্গ তখন বলে, তুমি কি সে পিশাচটিকে দেখতে পেয়েছ? কিন্তু ইয়াকুব এসবের উপর বিশ্বাস না করায় বলে, আমার মনে হয় আমি হয়তো কেবল কিছু ছায়া দেখেছি। ডক্টর কোলবার্গ ইয়াকুবকে অদ্ভুত রকমের প্রশ্ন করতে থাকে। সে ইয়াকুবকে জিজ্ঞেস করে, তুমি যেই ছায়াটি দেখেছ সেটার মাথা কি উল্টো দিকে ঘোরানো ছিল? এসব শুনে ইয়াকুব আশ্চর্য হয়ে যায়। তখনই মিস্টার লিডব্যাগের বডি একটু নড়াচড়া করে ওঠে। তখনই কোলবার্গ তাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখতে পাচ্ছ? আর তখনই ইয়াকুবের মোবাইলে আরেকটি ফোন আসে, যেখানে রিয়েল ডক্টর তাকে ফোন করেছে। মানে এতক্ষণ ইয়াকুব যার সাথে কথা বলছিল সেটার কেউ না, এখানে থাকা ডিবুকটি ছিল। সে কল সুইপ করে শুনতে পায় তার ছোট ভাই কান্না করছে এবং তাকে জিজ্ঞেস করছে, তুমি সেদিন আমাকে কেন বাঁচালে না? এই কথা শুনে ইয়াকুব কান্না করতে শুরু করে। তখন সে মিসেস লিডব্যাগকে খুব দ্রুত উল্টোভাবে উপরের দিকে যেতে দেখে। তখন আচমকায় মিসেস লিডব্যাগ তার সামনে এসে পড়ে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। প্রতিটি সেকেন্ড যেন তার নতুন কোনো ভয়ে কাটছে। মিসেস লিডব্যাগ তখন বলে, সে তোমার খারাপ স্মৃতিগুলো নিয়ে খেলা করছে, কারণ তোমার দুর্বলতা সে খুঁজে পেয়ে গেছে। তুমি এখন চাইলেও নিজেকে বাঁচাতে পারবে না। ইয়াকুব তখন তাকে তার সাথে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মিসেস লিডব্যাগ বলে, আমি এখান থেকে বেরোতে পারবো না। এখন তুমিও আর এ বাড়ি থেকে বেরোতে পারবে না। মাজিক নামের পিশাচটি তোমাকে কোনোভাবে এখান থেকে বের হতে দেবে না। ইয়াকুব রেগে গিয়ে বলে, আমি এখনই এখান থেকে চলে যাব। মিসেস লিডব্যাগ তাকে জানায়, চাইলে চেষ্টা করে দেখতে পারো। ইয়াকুব তখন সুলেমকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তার হাত পা হঠাৎ করেই বাঁকাতে শুরু করে। রাস্তায় একটি লোক যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই সে তার মুখ দিয়ে শব্দ বের করতে পারছিল না। সে কোনোভাবে নিজেকে ঠিক করতে পারছিল না। তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আবার এই বাড়িতে ফিরে আসে। কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় ভয়ঙ্কর এক পিশাচ তার সামনে মাথা ঘুরিয়ে দাঁড়ায়। সে তখন সিঁড়ি দিয়ে গড়াগড়ি খেয়ে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যে সে দুঃস্বপ্নটি দেখতে পায়, যেখানে গুন্ডারা তাকে মারছিল। তাদের থেকে নিজেকে বাঁচিয়ে পালাতেই তার ভাই গাড়ির সামনে চলে আসাতে দুর্ঘটনায় তার ভাই মারা যায়। ভয়াবহ ঘটনা ইয়াকুবকে সবসময় তাড়া করে বেড়াতো। এইসব ভেবে ইয়াকুব জেগে ওঠে এবং কান্না করছিল। আসলে মিস্টার লিডব্যাগ মারা যাওয়ার ফলে তার সাথে থাকা পিশাচটি ইয়াকুবকে প্রজেস্ট করতে চাইছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে সারাকে ভিডিও কল করে এবং তাকে সবকিছু খুলে বলে। তাকে এটাও বলে এই ঘরে থাকা পিশাচের কারণে সে বের হতে পারছে না। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, তবে হঠাৎ করে সারার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সে তখন ইয়াকুবকে বারবার উপরের ঘরে যাওয়ার জন্য বলে। ইয়াকুব বুঝতে পারে না সারা তাকে কেন এসব বলছে। তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর কালো হাত এসে সারার মুখ চেপে ধরে। ইয়াকুব তখন সারা বলে চিৎকার করে ওঠে। তখনই মিস্টার লিডব্যাগের লাশটি ধীরে ধীরে উপরে উঠে বসে। লাশটি তার ভাইয়ের রূপ নিয়ে ইয়াকুব ইয়াকুব বলে ডাকতে থাকে। সে ইয়াকুবকে তার মৃত্যুর জন্য দোষারোপ করছিল। ইয়াকুব তখন অনুতপ্ত হয়ে জড়িয়ে ধরে তার ভাইয়ের কাছে মাপ চাইতে থাকে। আর তখনই বডিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। আসলে এসব কিছু সে পিশাচটির মায়াজাল ছিল। পিশাচটি যেন তার সাথে খেলা করছে। তাই ইয়াকুব তখন মনস্থির করে যেভাবে হোক সে পিশাচটির সাথে সরাসরি লড়াই করবে। তখন মিসেস লিডব্যাগ তার নানার প্রার্থনা করার পুরনো পোশাকটি বের করে দিয়ে বলে, এটা পরে নাও, তোমার সাহায্য হবে। সে তখন ইহুদিদের মন্ত্রলেখা কাপড়টি তার শরীরে পেঁচিয়ে নেয়। এই ধরনের কাপড় মূলত প্রার্থনার সময় পরিধান করা হয়। তখন সে একটি মোমবাতি জ্বালিয়ে ডিবুকের রুমে প্রবেশ করতে থাকে। প্রবেশ করার সময় সে মন্ত্র পাঠ করছিল, কিন্তু পিশাচটি তাকে নানারকমভাবে ভয় দেখাতে শুরু করে। মনে হচ্ছিল দুপাশ দিয়ে দেয়াল ভেদ করে পিশাচটি বের হয়ে আসবে। ইয়াকুব কোনো মতে সামনে আগাচ্ছিল। পিশাচটি কখনো মিস্টার লিডব্যাগ, কখনো ইয়াকুবের ছোট ভাই এবং পরিশেষে ইয়াকুবের রূপ নিয়ে তার সামনে আসে। কিন্তু ইয়াকুব ভয় না পেয়ে ঈশ্বরের নাম নিয়ে পিশাচটির মুখে আগুন জ্বালিয়ে দেয়। তারপর পিশাচটি ইয়াকুবের শরীর ছেড়ে মিস্টার লিডব্যাগের শরীরে ফিরে যায়। তখন ইয়াকুব তার প্রার্থনা শুরু করে এবং এখন আমাদের একটি অতীতের ঘটনা দেখানো হয়। মিস্টার লিডব্যাগ যখন নাজিক ক্যাম্পে বন্দী ছিলেন, তখন একজন অফিসার তাকে অন্য একজন বন্ধুর উপর গুলি করার আদেশ দেয়। আর কোনো উপায় না থাকায় মিস্টার লিডব্যাগ বাধ্য হয়ে তার উপর গুলি করেছিল এবং এই ঘটনার পর সে পিশাচটি খুব সহজেই তাকে প্রজেস্ট করে নেয়, কারণ সে তখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। এদিকে ইয়াকুবের অনবরত প্রার্থনার কারণে ডিবুক বাধ্য হয়ে এই ঘর এবং মিস্টার লিডব্যাগের দেহ ছেড়ে চলে যায়। এই ঘটনার জন্য মিসেস লিডব্যাগ তাকে ধন্যবাদ জানায় এবং তিনি এইটা ভেবে খুশি ছিলেন যে তার স্বামীর আত্মা এবার শান্তি পাবে। সকাল হলে মোর্টিশিয়ান এবং সুলেম এসে মিস্টার লিডব্যাগের দেহ ধাবন করার জন্য নিয়ে যায়। সুলেম তখন ইয়াকুবকে ধন্যবাদ জানিয়ে
ধর্মের পথে ফিরে আসার জন্য বলে, কিন্তু সে অসম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে জীবনটাকে সত্যের পথে নতুন আদর্শ নিয়ে বাঁচতে শিখে গিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সিনেমাটি শিখিয়ে দেয় যে ভয়কে জয় করা, অতীতের সঙ্গে বোঝাপড়া করা এবং ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।